এটাকে কি বলে, এই যে এই অংশটাকে কি বলে? ফ্রেম। এই ফ্রেমে মধু সংগ্রহ হবে। এখানে মৌমাছি রয়েছে। রানী মৌমাছির নেতৃত্বেই এক একটা বক্সে থাকে কিছু পুরুষ এবং অসংখ্য শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি তাদেরকে নিয়ন্ত্রণ করে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শিবপুর মাঠে। এই শিবপুর মাঠটি সান্তাহার বগুড়া মহাসড়কের ঠিক উত্তর পাশে অবস্থিত। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 2 শতাধিক মৌ বক্স, একটি ভ্রাম্যমান মৌ প্রজেক্ট। এই মৌ প্রজেক্ট সম্পর্কে আপনাদের আজ আমি বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মৌ পালন, মৌমাছির জীবনচক্র এবং মধু সংগ্রহ এ বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে একাধিক আয়াতে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আজ আমি আপনাদের এই মৌ প্রজেক্ট সম্পর্কে জানানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বগুড়া মহাসড়কের ঠিক উত্তর পাশে শিবপুর এবং মুরইলের মধ্যবর্তী স্থানে। এখানে একটি বক্সে মৌমাছি পালনের একটি বড় প্রজেক্ট আমরা দেখতে পেয়েছি। সেটি দেখে আমি এখানে এসেছি এবং এখানে এসে আমি জানতে পারলাম যে এখানে একটা বড় প্রজেক্টের আমাদেরই একজন অতিথি এখানে এসেছেন তার প্রজেক্ট নিয়ে। আজ আমি আপনাদেরকে আমাদের এলাকায় এসেছেন তিনি অবশ্যই আমাদের অতিথি সম্মানিত, তাকে আমরা অবশ্যই সহযোগিতা করি। তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এবং মৌমাছি লালন পালন এবং বাণিজ্যিকভাবে মধু উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন যিনি, তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এবং এ সম্পর্কে আমরা কিছু তথ্য তার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমি মোহাম্মদ আব্দুল আহাদ, সিরাজগঞ্জ থেকে এসেছি। মৌ চাষ, আমার মৌ ফার্মের নাম যমুনা মৌ খামার। 2001 সাল থেকে এটা শুরু করে এখন পর্যন্ত চলমান আছে। আমার প্রজেক্টে এখন 250টি বক্স আছে এবং 5 জন লোক সারা বছর কাজ করে। 5 জন লোকের কর্মসংস্থান হয়েছে। আচ্ছা স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি এই প্রজেক্টটা কিভাবে শুরু করলেন বা আপনি মৌ পালনে কিভাবে আগ্রহী বা উৎসাহ পেলেন? আমি প্রথমে শৌখিন মৌচাষী ছিলাম। বাড়িতে 2টি আমাদের দেশীয় যে সেরেনা মৌমাছি, সেরেনা প্রজাতির মৌমাছি আছে, এই মৌমাছি প্রতিপালন শুরু করি শখের বশবর্তী হয়ে। পরবর্তী সময়ে যখন বাংলাদেশ সরকার বিচিকের মাধ্যমে বিদেশ থেকে এই এপিস মেলিফেরা জাতের মৌমাছি নিয়ে আসলেন, তারপরে আমি বিচিক থেকে 5টা বক্স নিয়ে সর্বপ্রথম 2001 সালে মৌচাষ বাণিজ্যিকভাবে শুরু করি। বিচিক আমাদের প্রশিক্ষণ করাইছে এবং এই বক্স দিয়ে সহযোগিতা করেছে। আমরা কিনে নিছি, তারপরেও তাদের একটা সহযোগিতা ছিল। সেই সময় বাংলাদেশে এই জাতীয় মৌমাছি পাওয়া যেত না। বর্তমানে এখন আমাদের এইটা বিচিক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখভালের দায়িত্বে আছেন। আমরা সারা দেশে মোটামুটিভাবে নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবেই মৌচাষ করতে পারতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার যে মূল প্রজেক্ট, আপনার বাড়ি কোথায় বললেন? আমার বাড়ি সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জ সদরে। তো আমাদের এই বগুড়াতে আপনারা এসেছেন কতদিন হলো? এই বগুড়ার 1 সপ্তাহ, গত সপ্তাহে আসছি, গত বৃহস্পতিবার, মানে ওই দিন কত ছিল 28 তারিখ না, মানে 1 সপ্তাহ হলো এখানে আসছি। জি। আচ্ছা, 10 দিন আগে আসছি। আজকে আমরা এখানে হারভেস্ট করব মধু। তো আমাদের সিরাজগঞ্জের মতো এত বেশি ভালো মধু হবে না, এখানে সরিষার পরিমাণ কম।
আমরা এই প্রজেক্টটা শরীয়তপুর নিয়ে যাব ধনিয়া কালোজিরা ফুলের মধু সংগ্রহের জন্য। মাঝখানে এখন একটা অফ টাইম, এই কারণে এখানে আসছি। যদিও অল্প ফুল থাকে, এখন সামান্য কিছু মধু হলে আমাদের খরচাটা এখান থেকে উঠবে, এই আশায় আসছি। আপনি যেহেতু একজন অভিজ্ঞ মৌচাষী এবং একজন খামারিও বটে, তো এই যে প্রতিটি বক্সে কি পরিমাণ মানে মৌমাছি থাকে এবং এদের কার্যক্রমটা কিভাবে এরা মধু সংগ্রহ করে এবং তারা এখানে সংরক্ষণ করে, এই মৌমাছি সম্পর্কে আমাদের সবার ধারণা নেই। আপনি যদি আমার জন্য এবং আমার দর্শকের জন্য এ বিষয়ে একটু বলতেন বিস্তারিত। এই যে কাঠের বক্স দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা বক্সকে এক একটি মৌ কলোনি বলা হয়। এই মৌ কলোনিতে একটি রানী, কিছু সংখ্যক পুরুষ মৌমাছি এবং অসংখ্য শ্রমিক মৌমাছি নিয়ে গঠিত আছে। শ্রমিক মৌমাছি বিভিন্ন দায়িত্ব পালন করছে। তার মধ্যে একটা শ্রেণীর মৌমাছি যারা হলো শ্রমিকেরই একটা শ্রেণী, যারা মাঠে ফুল থেকে মধু সংগ্রহ করছে, মানে নেকটার সংগ্রহ করে এখানে নিয়ে এসে তারা প্রক্রিয়ার মাধ্যমে মধুতে পরিণত করতেছে। এই দায়িত্ব পালন করতেছে এরা। আমরা এখানে আশা করছি যে সপ্তাহে হয়তো প্রতি কলোনিতে গড় 2 কেজি মধু উৎপাদন হবে। আমাদের সিরাজগঞ্জের মতো এখানে হবে না, আগেই বলছিলাম। জি, এটা আশা করতেছি এরকম মধু উৎপাদন হতে পারে। আমি এবার আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার যে এই প্রজেক্টটা বিভিন্ন ফুল, যেহেতু আমাদের এখানে সরিষা ফুল, তো বছরে কত মাস আপনার এই মধু উৎপাদন হয়? বছরে আমাদের 4 মাস মধু উৎপাদন হয়, ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত। ডিসেম্বরে সরিষা, জানুয়ারিতেও সরিষা, ফেব্রুয়ারিতে ধনিয়া কালোজিরা, আর মার্চ পুরো মাসটাই হচ্ছে হলো লিচু। এই দিয়ে এই 4 মাস হলো মধু উৎপাদন হয়। বাকি যে বছরে বাকি 8 মাস এটা এই আমাদের সময় মৌমাছিদের কি পরিস্থিতি হয় বা কিভাবে যত্ন নেন? এদের প্রকৃতিতে যে ফুল ফল থাকে তা দিয়ে এদের খাবার চলে না, আমাদেরকে কৃত্রিম খাদ্য দিতে হয়, দিয়ে প্রতিপালন করতে হয়। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি। আমরা কখনো বগুড়া শেরপুরে সবজি চাষ হয় সেখানে থাকি, আবার অন্য অন্য জায়গায়ও থাকি, নওগাঁয়ে থাকি। এরকম বিভিন্ন জায়গায় প্রজেক্টটা নিয়ে থাকতে হয়। সারা বছরই আমাদের এটা ভ্রাম্যমাণ অবস্থায় চলে। আচ্ছা, আপনার যে মধু আপনারা যে হারভেস্ট করবেন, এগুলো যন্ত্রপাতি আমরা বিভিন্ন দেখছি। এই হারভেস্টকৃত মধুগুলো আপনারা কিভাবে বিপণন করেন এবং কোথায় বিক্রয় করেন? মধুগুলো সারা দেশই বিক্রি হয় আমাদের কাছ থেকে। আমরা সাধারণত পাইকারি বিক্রি করি, খুচরা খুব কম হয় আমার। পাইকারি বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন কোম্পানি আছে এবং যারা বিভিন্ন অনলাইন পেজে বিক্রি করে তারাই নিয়ে এগুলো পাইকারিভাবে আমি বিক্রি করি, তারা খুচরা বিক্রি করে। আমি একটু জানতে চাচ্ছি আমার জন্য এবং আমার দর্শকদের জন্য, তো গ্রাম অঞ্চলে আমরা আসলে যারা গাছ থেকে মধু সংগ্রহ করে, এগুলো ব্যাপারে একটা সন্দেহান মানুষের মধ্যে আছে যে এরা সঠিক মানে মধু তারা বিক্রয় করে না, যারা পাতিলে করে মধু বিক্রয় করে গ্রাম অঞ্চলে। তো আপনাদের এই যে প্রজেক্টের মধুগুলো কতটুকু খাঁটি এবং স্বাস্থ্যসম্মত বলে আপনি মনে করেন? আমার জানা মতে কোনো খামারই মধুতে ভেজাল করে না। এখানে মধুর কিছু গ্রেডের কম বেশি হতে পারে, যেমন এই বক্সগুলোতে 3 দিন পরে যদি মধু বের করা যায় তাও মধু হবে, 5 দিন পরে বের করলেও মধু হবে, এবং 7 থেকে 8 দিন বা 10 দিন পরে মধু বের করলে এটা খুব পরিপক্ক মধু হবে। এই মধুটা কখনোই প্রসেসও করতে হবে না বা নষ্টও হবে না, এর গুণাগুণ এবং স্বাদ অটুট থাকবে। এই খামারিদের মাঝে এইটুকু হলো কম বেশি আছে। কেউ হয়তো একটু পাতলা বের করতেছে, কেউ হয়তো একটু দেরি করে ঘন করে বের করতেছে, এইটা। তাছাড়া এখানে কোনো খামারির কাছে আজ পর্যন্ত এরকম মানে ভেজাল ধরা পড়ে নাই। আপনারা আসলে হোলসেলে বিক্রয় করেন? আমরা হোলসেলে বিক্রি করি এবং তারা বিভিন্নভাবে ইয়েতে, যেমন আপনাদের প্রতিষ্ঠানের আলোকে মানে আমি একটু আপনাদের কাছে প্রত্যাশা করব যে, কারণ আপনারা যেহেতু পরিপূর্ণভাবে একদম মাঠ পর্যায়ের খামারি, আপনারা যদি নিজে উদ্যোগ নিয়ে সাধারণ জনগণের সুবিধার্থে খুচরা বিক্রয়ের একটা উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় তাদের মূল্য এবং বিশুদ্ধতার ক্ষেত্রে তারা বেশি খাঁটি পাবে বলে আমি মনে করি। এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না? এখানে যখন উৎপাদন হয় তখন যে যতটুকুই চাই আমরা দেই, কাউকে না করি না। মানে কেউ যদি 250 গ্রামও চায় তাও আমরা দেই। কিন্তু এরপরে যেটা হয়, একজন উৎপাদক
সে কখনোই খুচরা ব্যবসায় যেতে পারবে না। তার পক্ষে এটা কোনো ক্রমে সম্ভব হয় না, মানে জি। ঝামেলাও আছে। হ্যাঁ, একজনই উৎপাদন করবে, সেই আবার মার্কেটিং করবে, এটা আসলেও হয় না। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখেন, ধানের ক্ষেত্রে বলেন, মাছের ক্ষেত্রে বলেন, যতগুলো আছে কৃষির সাথে সম্পৃক্ত সবগুলোই কিন্তু এটার একটা মধ্য শর্তভোগী একজন আছে, তাছাড়া এই ব্যবসাগুলো চলতে পারে না। আমাদের ক্ষেত্রেও এইরকমই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মৌ চাষ সম্পর্কে আমরা আমাদের অনেক অজানা ছিল, সে বিষয়গুলো আমরা জানলাম, এবং পরবর্তীতে আপনি আমাদের এই বগুড়া এলাকায় আসবেন এই প্রত্যাশা করি, সেই দাওয়াত রইল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবো, ভালো লেগেছে আপনাদের আচরণে। আর আরেকটা বিষয় হচ্ছে যে নতুন যারা খামার করতে চায় বা এই ধরনের মৌ চাষের সঙ্গে জড়িত হতে চায়, ক্ষুদ্র খামারিরা, তারা কিভাবে উদ্যোগ নেবে বলে আপনি একজন অভিজ্ঞ খামারি হিসেবে যদি একটু পরামর্শ দিতেন যারা বেকার রয়েছে তাদের জন্য? আমি মনে করি বেকারদের জন্য এটা আসলেও খুবই একটা লাভজনক প্রজেক্ট, কারণ আমি 5টা ছেলেকে খাটাইয়া তারপরে আমাকে সামান্য লাভ করতে হচ্ছে, আর এই 5 জন যদি নিজের কাজ নিজে করতো তাহলে তারা আরও ভালো করতে পারতো। এই কারণে বেকারদের জন্য খুবই ভালো। এখন এটা বিসিকের, আমাদের বিসিক দিনাজপুর বাঁশেরহাটে একটা অফিস আছে, এখানে প্রায় সারা বছরই ট্রেনিং কার্যক্রম চলে, এখানে যা প্রাতিষ্ঠানিক ট্রেনিং নিতে পারবে। আর তাছাড়া এখন যে নতুন নতুন খামারি যেগুলো গড়ে উঠছে, এগুলো সাধারণত একটা খামারে গিয়ে কিছুদিন এখন কর্মচারী বলেন আর শেখার জন্য যা বলেন, সে তাদের সাথে হয়তো 2 মাস 6 মাস ঘোরাফেরার পর মৌমাছি সম্পর্কে একটা অভিজ্ঞতা অর্জন করেই খামার করতেছে। প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ের চেয়ে হলো হাতে কলমে ট্রেনিংটাই হলো খুব ভালো, শিক্ষাটা বেশি জরুরি। কেউ যদি এরকম করতে চায় তাহলে আমাদের সাথে বা বাংলাদেশে যে কোনো একটা খামারের সঙ্গে যুক্ত হয়ে 2-4-6 মাস একটু শিখে নেওয়ার পর খামার করলে সে খামার চালাইতে পারবে। আমি আরেকটু জানতে চাচ্ছি যে একটা পরিবার পরিচালনার জন্য একজন বেকার যুবক কি পরিমাণ বিনিয়োগ করে তার পরিবার পরিচালনা করার মতো আয় করতে পারবে বলে আপনার মনে হয়? এখন বিনিয়োগের ক্ষেত্রে অর্থেরটা হলো অত ভালোভাবে বলা যাবে না, কারণ কেউ মুরগির বাচ্চা দিয়েও শুরু করতে পারে, আবার কেউ ডিমওয়ালা মুরগি দিয়েও করতে পারে। আমাদের এই মৌ প্রজেক্টটাও ওই রকমই, মানে ছোটোর থেকেও করতে পারে, আবার যদি মনে করে যে একটা উৎপাদনমুখী বক্স নিয়ে করবে, এরকম 50টা বক্স নিয়ে যদি কেউ একজন খামারি চলমান থাকে তাহলে তার একটা সংসার 2-3 জন বা 5 জনের একটা ফ্যামিলি চলতে পারবে মধ্যম গতিতে। 50টি যদি বক্স করে তাহলে আনুমানিক আপনার তো অভিজ্ঞ মানুষ কি পরিমাণ, মানে সারা বছরের যে খরচা আছে, যেটা মানে অফ টাইমে ফিড দিতে হবে ইত্যাদি, এই খরচা সহ 1,00,000 টাকা তাকে বিনিয়োগ করতে হবে, তাহলে সে একটা সংসার পরিচালনার মতো করতে পারবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রজেক্টটা আরও বড় হোক, এই দোয়া করি মহান রাব্বুল আলামিনের কাছে, এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন মহান রাব্বুল আলামিন। ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, মধু একটি অত্যন্ত উপকারী এবং সর্বরোগের মহৌষধ। মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে এ সম্পর্কে বলেছেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা এই মৌ প্রজেক্টের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হলেন, এবং বেকার যারা যুবক রয়েছেন তারাও ইচ্ছা করলে এই বক্সে মৌমাছি পালন করে নিজেদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারেন। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।